প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নারী নিহতের জেরে থামছে না উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 1500 সেনা মোতায়েনের প্রস্তুতি। গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্র ইউরোপ টানাপোড়েন। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। কানাডার আর্কটিকেও নজর ট্রাম্পের। খামেনির উপর হামলা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হুঁশিয়ারি পেজেশকিয়ানের। বিক্ষোভ সহিংসতার দায় ফের ওয়াশিংটনের কাঁধে চাপালো তেহরান। গাজার শান্তি পরিষদে যোগ দিতে 7টি দেশকে আমন্ত্রণ ট্রাম্পের। তালিকায় ভারত, পাকিস্তানও। দ্বিতীয় ধাপ শুরুর পরও থেমে নেই দখলদার বাহিনীর হামলা। এবং স্পেনে দ্রুতগতির 2 ট্রেনের সংঘর্ষে প্রাণ গেল 39 জনের, আহত শতাধিক। চলছে উদ্ধার কাজ। মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভের মধ্যে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তারা। রোববারও দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে অভিযান চালায় তারা। এদিন সেন্ট পলের পূর্বাঞ্চলে একটি বাড়ি থেকে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। এ সময় আশপাশের অনেকেই এই অভিযান ও আটকের বিরুদ্ধে ক্ষোভ জানান। এদিকে 7 জানুয়ারি আইসিই কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী নারী রেনে গুড নিহতের জেরে মিনিয়াপলিসে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি আইসিই ও বর্ডার প্যাট্রোলের প্রায় 3000 এজেন্ট মোতায়েনের প্রতিবাদে শীত ও তুষারপাত উপেক্ষা করে রোববারও শহরটিতে বিক্ষোভ করেন ডাক বিভাগের কর্মীসহ শত শত মানুষ। এ সময় আইসিই বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্বরাষ্ট্র দপ্তর চলতি মাসে অভিযান জোরদার করার পর বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন বাসিন্দারা। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মিনেসোটায় সম্ভাব্য সেনা মোতায়েনের প্রস্তুতি হিসেবে আলাস্কায় অবস্থানরত প্রায় 1500 সেনা সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে পেন্টাগন। 2 মার্কিন কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স একথা জানায়। এর আগে গেল বৃহস্পতিবার মিনেসোটায় সেনা মোতায়েনের জেরে ইনসারেকশন অ্যাক্ট বা বিদ্রোহ দমন আইন প্রয়োগের হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় রেনে গুড নিহতের ঘটনায় আইসিই কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির বিচার বিভাগ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স ফক্স নিউজকে জানান, ওই ঘটনায় তদন্তের কোনো প্রয়োজন নেই। এর আগে আইসিইর পক্ষ নিয়ে আত্মরক্ষার স্বার্থেই ওই নারীকে গুলি করা হয়েছে বলে দাবি করে ট্রাম্প প্রশাসন। গ্রিনল্যান্ড ইস্যুতে মন্তব্য করে প্রতিদিনই বিতর্কের জন্ম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড থেকে রুশ হুমকি সরানোর ক্ষেত্রে কিছুই করতে পারেনি ডেনমার্ক। দ্বীপটির মালিকানা ছাড়া কোনো সমাধানে সন্তুষ্ট হবেন না বলেও জানান ট্রাম্প। একই দিনে এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত এড়ানোর চেষ্টা করছেন। বলেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তায় অন্য দেশের উপর নির্ভর করবে না। যুক্তরাষ্ট্রের অবস্থানে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইউরোপ। ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা শুল্ক সহ অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। ইউরোপকে জিম্মি করা যাবে না বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার কার্নি কাতারের দোহায় সাংবাদিকদের বলেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা ন্যাটোর দায়িত্বের মধ্যে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এরই মধ্যে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে। এবার ট্রাম্পের নজর পড়েছে কানাডার উত্তরাঞ্চলে। সম্ভাব্য প্রতিপক্ষের হাত থেকে কানাডা তার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কয়েকজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম এনবিসি নিউজ। গণমাধ্যমটি জানায়, কানাডার উত্তরাঞ্চলে রাশিয়া ও চীনের সম্ভাব্য প্রভাব বিস্তারের ঝুঁকি নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি চান কানাডা যেন তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজেদের সীমান্ত আরও সুরক্ষিত করে। গ্রিনল্যান্ডের মতো কানাডার এসব অঞ্চলে সেনা মোতায়েন বা দখলের কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই বলে জানিয়েছে এনবিসি নিউজ। বরং তাদের লক্ষ্য হল কানাডার উপর চাপ সৃষ্টি করা যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ ও টহল বাড়ায় এবং আধুনিক সতর্কবার্তা ব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ করে। এদিকে আর্কটিক অঞ্চলে বিভিন্ন পক্ষের আধিপত্য বিস্তারের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া চীন। বেইজিংয়ের অভিযোগ, আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে জাতীয় নিরাপত্তার নাম দিচ্ছেন ট্রাম্প। অঞ্চলটিতে যে কোনো পক্ষের সামরিক আধিপত্য বিস্তারের বিরোধিতা করেছে রাশিয়াও। তবে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের পর মার্কিন লক্ষ্যবস্তু হতে পারে কানাডা।
বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল। একই সঙ্গে পেজেশকিয়ান আরও বলেন, গত 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে। ইরানের ডিসেম্বরের শেষ দিকে মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। চলমান এই বিক্ষোভে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করে দেয় প্রশাসন। নেটব্লকস জানায়, রোববার কিছু অনলাইন সেবায় আংশিক প্রবেশাধিকার ফিরেছে। এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভে অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় 500 জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিক্ষোভের সবচেয়ে বড় সংঘাতের কিছু ঘটনা ঘটেছে উত্তর পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলে। সেখানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং অস্ত্র দিয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেন। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি। এর মধ্যেই মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, গেল সপ্তাহে ইরানে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন মার্কিন সেনারা। তবে ইসরায়েল ও আরব মিত্রদের চাপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। পরিষদে যোগ দিতে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষদে যোগ দিতে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 7টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ তালিকায় রয়েছে ভারত, পাকিস্তানও। এদিকে গাজায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় রোববার দখলদার বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনায় গঠিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে শান্তি পরিষদ গঠন করেছে ট্রাম্প প্রশাসন। সেই পরিষদে যোগ দিতে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বিশ্বের 7টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের কাছেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। এ তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তানও। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান যুক্ত থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এদিকে গাজার অন্তর্বর্তী প্রশাসন গঠনে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশটির নীতির পরিপন্থী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। প্রস্তাবিত গাজার বোর্ড অব পিস বা শান্তি পরিষদে নাম লেখাতে হলে গুনতে হবে $100 কোটি। এই অর্থের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতেই থাকবে বলেও জানা যায়। নতুন কোনো সদস্য নেয়ার ক্ষেত্রেও তাঁর ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে। কোনো দেশ সাধারণত 3 বছরের বেশি সময় এই বোর্ডের সদস্য থাকতে পারবে। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির যাত্রীবাহী 2 ট্রেনের সংঘর্ষে অন্তত 39 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে 25 জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল যোগাযোগ স্থগিত রয়েছে। শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্থানীয় সময় রোববার রাতে স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায়। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় 2টি ট্রেনই। ঘটনাস্থলে প্রাণ হারান বহু মানুষ, আহত হন শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় একটি কোচ উল্টে গিয়ে ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। জানালা ভেঙে বেরিয়ে আসেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ট্রেনে 300 যাত্রী আর দ্বিতীয়টিতে ছিল 100 জন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত করা হয়। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের রাজপরিবারও। এর আগে 2013 সালে স্পেনের গালিসিয়ায় সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 80 জন নিহত হয়েছিল। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন।
তীব্র শীতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের প্রায় 2 লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের সুমি, খার্কিভ, দিনিপ্রো, ঝাপোরিঝিয়া, ওডিশা সহ বিভিন্ন অঞ্চলে 200টির বেশি ড্রোন হামলা চালায় রুশ সেনারা। রাতভর এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনে 1300-র বেশি ড্রোন, 15টি গাইডেড বোমা ও বিভিন্ন ধরনের 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। এসব হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। বিদ্যুৎবিহীন বিভিন্ন অঞ্চলের প্রায় 2 লাখ বাসিন্দা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজধানী কিয়েভ, খার্কিভ ও ঝাপোরিঝিয়া অঞ্চলে। দেশটির সরকার বলছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড বর্তমানে দেশের মাত্র 60% চাহিদা পূরণ করছে। পুনরায় বিদ্যুৎ সংযোগে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বলেন, কিয়েভের সবচেয়ে বেশি প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চলছে প্রয়োজনীয় নথিপত্রের কাজ। সুইজারল্যান্ডের দাভোসে যুদ্ধ বন্ধে আরও আলোচনার ইঙ্গিত দেন জেলেনস্কি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। সিরিয়ার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 18 জন নিহত হয়েছেন। এতে দেশটির বায়বীয় অঞ্চলের শুধু একটি এলাকায় পুড়ে গেছে 253টি বাড়িঘর। স্থানীয় সময় রোববার চিলির জননিরাপত্তা মন্ত্রী জানান, দাবানলে প্রায় 8500 হেক্টর বনভূমি পুড়ে গেছে। অন্তত 50,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে বায়বীয় ও পার্শ্ববর্তী নুবলে অঞ্চলে এর মধ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট। আগুন নেভাতে দমকল কর্মীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। তীব্র বাতাস ও তাপমাত্রা বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এর আগে গেল শনিবার মধ্যরাতের পর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেকেই ঘরের ভেতর আটকা পড়েন। দাবানলের ঘটনায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পাকিস্তানের করাচির গুল প্লাজায় আগুনের ঘটনায় আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। নিখোঁজ রয়েছেন 60 জন। শনিবার গভীর রাতে করাচির MA জিন্নাহ সড়কের গুল প্লাজা শপিং মলে এ আগুনের ঘটনা ঘটে। শপিং মলটিতে ছোট বড় মিলিয়ে প্রায় 1200 দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনী সহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।